নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর প্রত্যেকটা এপিসোডের মতো আমাদের সঙ্গে রয়েছেন এবারেও বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরিটা শীত বিদায়ের সময়, অর্থাৎ শীতকাল আস্তে আস্তে যাচ্ছে। তো এই হালকা ঠান্ডায়, কখনো ঠান্ডা কখনো গরম, এই সময়টা আমরা কিন্তু কম বেশি সবাই একটু ভুগি। উম, ঠান্ডা লাগা তো রয়েইছে, সেই সঙ্গে অ্যালার্জি ব্যাপারটাও আমাদের ভীষণ ভোগায়। হুম। এই মরশুম বদলের সময় বাচ্চা থেকে বুড়ো কিভাবে সুস্থ থাকবেন তার ডায়েট টিপস আজকে আপনার থেকে নেব আমরা। আমি শুরুতেই আপনার থেকে একটু জানতে চাইবো যে অ্যালার্জি ঠিক কেন হয়। অ্যালার্জি মানে আমরা এই সিজনটাতে যবে থেকে মানে শীতকাল আসে, আমরা প্রত্যেকের মুখে আমরা খুব শুনতে থাকি যে ডাস্ট অ্যালার্জি আছে। ইভেন কি নর্মালিও খুব শোনা যায় যে না, এই সিজনে প্রচন্ড ভাবে শ্বাসকষ্ট হতে থাকে, ওর অ্যালার্জির সমস্যা আছে তাই এটা হচ্ছে, এটা খুব শুনি আমরা। কিন্তু আমরা জানি না জিনিসটা কেন হয়, অ্যালার্জি কেন হয়। অ্যালার্জি হলো এমন একটা মানে প্রক্রিয়া যে আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেম থাকে, নিজস্ব একটা ইমিউনিটি প্রক্রিয়া থাকে। সে ওই প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে একটা অস্বাভাবিক প্রক্রিয়া যখন তৈরি হয়, যেমন সাপোজ কোনো রকমের আপনার ডাস্ট, কোনো পোলেন মানে রেণু যেটা, বা কোনো রকমের যদি বাইরের কিছু জিনিস হুম। আপনার সাডেন আপনি হয়তো নিতে পারছেন না, আপনার শরীরের সেই সাধারণ উপাদান হয়তো শরীরে ঢুকলো, সেই সময় বডি ওটাকে রেকগনাইজ না করতে পারে, এটা ইমোগ্লোবিন নামক একটা অ্যান্টিবডি তৈরি করে। আর আচ্ছা। সেই সময় একটা রাসায়নিক পদার্থ হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। আর আচ্ছা। সেই রাসায়নিক পদার্থটাই আমাদের বডিতে এই চুলকানি, এই প্রবলেম গুলোকে ক্রিয়েট করে। আচ্ছা, অর্থাৎ এই জন্য অ্যালার্জি উপাদান যা যা সংক্রমণের যা লক্ষণ তা তৈরি হয়ে যায় এই এই জন্য। এই জন্য আমি শুরুতেই আরো একটু ব্যাপার জানতে চাইবো যে অ্যালার্জি যে হয়েছে আমার, সেটা অনেকেই বুঝতে পারেন না। অনেক ধরনের সমস্যার মধ্যে থাকেন, কিন্তু সেটাই যে অ্যালার্জি সেটা ঠিক বোঝা যায় না। এটা হুম। বুঝবো কি করে, অর্থাৎ অ্যালার্জির লক্ষণগুলো বুঝবো কি করে? হ্যাঁ, আমরা শীতকালে নরমালি কি হয় যে শীতকালে ঠান্ডা লাগতেই পারে, সর্দি, হুম। কাশি, হাঁচি হ্যাঁ। লাগতেই পারে। তো আমরা সেটা সিজন চেঞ্জও বলি। অনেক সময় অ্যালার্জি নরমালি আমরা জেনে এসেছি ছোটোর থেকে যে হাতে পায়ে ফুলে উঠবে বা রেড রেড র্যাশেস এর মতন বেরোবে। কিন্তু সবসময় কিন্তু এই টাইপ অফ অ্যালার্জিই হবে হবে না। এমন কোনো কথা নেই। একদম। অনেক, হ্যাঁ, অনেক রকমের অ্যালার্জি আছে। হয়তো কারোর অ্যালার্জিতে প্রচন্ডভাবে হাঁচি হচ্ছে। হুম। খুব এক্সেসিভ হাঁচি হয়, সেটা এক ধরনের অ্যালার্জি। হুম। সারা পুরো শীতকালটাই হয়তো সে পুরো ঠান্ডা লাগছে বলে নাক দিয়ে জল পড়া, এই প্রবলেমটায় ভুগছে, সেটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি। অথচ তো এমনিতে আমাদের ঠান্ডা লাগে বা সর্দি হ্যাঁ, হয়, তখন তো আমাদের সেই রানিং নোজের একটা প্রবলেম থাকে। রানিং নোজের প্রবলেম থাকে, তো আমরা বুঝতে পারি না, ভাবি ঠান্ডা লেগেছে সেই জন্য রানিং নোজ হচ্ছে। কিন্তু দেখবেন একটু ফলো করে, ঠান্ডা লাগার জন্য আপনি প্রপার জ্যাকেট পরে আছেন, হয়তো খুব ভালো কভার আপ করে আছেন, তাও ঠান্ডা লাগছে, মনে হচ্ছে নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, কাশি হওয়া, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু না, সেটা কিন্তু অ্যালার্জি থেকেও হতে পারে। যদি সেটা আপনার কিছুদিনের মধ্যে না কমছে, হয়তো আপনি বিভিন্ন রকমের কিছু করেও কমাতে পারছেন না, তখন কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে যে এটা রিজনটা অ্যালার্জি না তো, অন্য কোনো আচ্ছা। রিজন থেকে হচ্ছে না তো। এটা একটু তখন আপনাকে মাথায় রাখতে হবে, কারণ জিনিসটা দেখতে না একটা নর্মাল সিজন চেঞ্জে সর্দি কাশির মতো লাগে, কিন্তু সেটাকে ভেবে আমরা হয়তো একদিন, দুদিন, 5 দিন, 7 দিন ওয়েট করার পরেও কিছু না কমে, তখন সেই জিনিসটাকে নিয়ে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত যে এটা অন্য কোনো দিকে যাচ্ছে কিনা বা এটা অ্যালার্জেটিক কিনা। ট্রিটমেন্টের ধারাটা একটু বদলে দেওয়া উচিত, যাতে একদম। বোঝা যায় যে কি এক্স্যাক্টলি হয়েছে আমার, হুম, হুম। এটা সত্যি অ্যালার্জি কিনা। হ্যাঁ। আর ঋতু বদলের এই সময়টা দিয়ে আমরা দেখতে পাই জ্বর সর্দি কাশির সমস্যা হচ্ছে, এবং এটা অ্যালার্জির জন্য অনেক সময় দেখি জ্বর চলে আসে, বলে প্রচন্ড হ্যাঁ। পরিমাণে অ্যালার্জি হয়েছে। তো তখন কি করব? হ্যাঁ, এই সিজন চেঞ্জের সময় যেমন যে জ্বর আসে, সর্দি হয়, এই সময় কিন্তু যদি অ্যালার্জি হয়, ভয় পাওয়ার কিছু নেই। প্রচুর পরিমাণে জল খেতে হবে, বডিকে ফুললি হাইড্রেট রাখতে হবে আর প্রপার রেস্ট নিতে হবে। আর আচ্ছা। আপনাকে সবার আগে ফার্স্ট ডে জাস্ট ভাবতে হবে সিচুয়েশনকে, ডে বাই ডে আপনার কিসের থেকে অ্যালার্জি হচ্ছে। অনেকের অনেক রকমের প্রবলেম থাকে, ডাস্ট অ্যালার্জি হয়, কারোর হয়তো ফুল, কারোর হয়তো বাড়িতে ফুলের বাগান আছে, সে এভরিডে ফুলের কাছে যাচ্ছে, সেই ফুলের রেণুর থেকেও কিন্তু অ্যালার্জি হয়। তো এই জিনিসটা আবার বাড়িতে হয়তো পোষা কুকুর বিড়াল আছে, সেই থেকে অ্যালার্জি হয়। তো আপনাকে রেকগনাইজ করতে হবে যে পয়েন্টটা কি, কি পয়েন্ট থেকে অ্যালার্জি হচ্ছে, সেই জায়গাটা থেকে রেকগনাইজ করে নিজেকে সেইভাবে সাবধানে রাখতে হবে। ঠিক। অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কোন কোন বিষয়ের কাছে গেলে বাড়ছে হুম। ব্যাপারটা, সেই জিনিসটাকে পয়েন্ট আউট করতে হবে, তবে করতে কি হবে। আপনি সেইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন এবং সুস্থ হতে পারবেন। সুস্থ হতে আহ, হবে। একদম। এবং অ্যালার্জির চিকিৎসার ধরনই কি সেরকম যে যে জিনিসগুলো থেকে আমার অ্যালার্জি হচ্ছে সেটা থেকে আমাকে নিজেকে সরাতে হবে, এরকম ভাবেই কি অ্যালার্জির ট্রিটমেন্ট আমি হ্যাঁ, নেব? অ্যালার্জি ট্রিটমেন্ট কিন্তু ঝট করে কমে না। অ্যালার্জি একটা হ্যাঁ। লং টাইম প্রসেস। ঝট করে হয়তো কমবে না। এবার সবার আগে অ্যালার্জিটা কি টাইপ অফ?
কারোর সর্দি হাঁচি কাশি বা হুম, র্যাশেস বেরোচ্ছে বডিতে, কিরম টাইপ অফ জানতে হবে। এবার সেটাকে রেকগনাইজ করতে হবে যেটা কিসের থেকে হচ্ছে। হয়তো বডিতে অনেকের র্যাশেস বেরোচ্ছে, তো সেই আমরা কি জানি নর্মাল অ্যালার্জি হয়েছে। এবার হুম, কেন এভরিডে হচ্ছে, হয়তো সে তুলোর বালিশে শুচ্ছে, তো হুম, তুলো থেকে হয়তো এই কটনের এই রেণুটা থেকেও কিন্তু অনেক সময় অ্যালার্জি হয়। তো সেই জিনিসগুলোকে আপনাকে রেকগনাইজ করতে হবে। কেন অনেকে আমরা শীতকালে লেপ গায়ে দিয়ে শুই, হুম। তখন লেপের জায়গাটাকে কম্বলে ট্রান্সফার করতে হবে। তখন এই জিনিসগুলো কিছু চেঞ্জেস করে আপনাকে নিজেকেই দেখতে হবে যে কিসের থেকে আমার অ্যালার্জিটা হচ্ছে। এবং কিসে আমি ভালো থাকছি, হ্যাঁ, কোনটা কিসে আমি ভালো থাকছি। একদম। এই ব্যাপারটা অনেকটা ইকুয়েশনের মতো, মিললে হ্যাঁ, আপনি সুস্থ থাকবেন, না মিললে হ্যাঁ, আপনাকে ডাক্তারের কাছে যেতে ডাক্তার। হবে একেবারে। মরশুম বদলের সময় অ্যালার্জির সমস্যা মোটামুটি এখন তো ঘরে ঘরে প্রত্যেকেরই হুম। কখনো ডাস্ট অ্যালার্জি, কখনো বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা দেখাই যায়। এই সমস্যার মোকাবিলা করবো কি করে তার উত্তর তো আপনি বলে দিলেন আমাদের, কিন্তু যাদের এই অ্যালার্জি থেকে হাঁপানির টান চলে আসে, অনেকের হয় একটু অতিরিক্ত ব্যাপারটা হয়ে যায়, হাঁপানির টান বাড়ে, তো সেক্ষেত্রে এই সমস্যা কি করে আপনি মোকাবিলা করবেন বলবেন? দেখুন, অনেকে একটু ফলো করে দেখবেন যে এই অ্যালার্জির সমস্যাটা না শীতকালে হচ্ছে, এবার দেখতে হবে আপনার কি পুরো বছর ধরেই থাকছে কিনা বা শুধু শীতটা থাকছে কিনা। যদি দেখুন পুরো বছর ধরে, পার্টিকুলার পুরো বছর ধরেই থাকছে একটা পার্টিকুলার পোর্শনে অ্যালার্জি, হুম, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। তখন ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার একটা স্পেশাল ট্রিটমেন্টে যাবে। এছাড়া যদি আপনার শুধুমাত্র হয়তো উইন্টার সিজনে হচ্ছে, যাদের এই সময়টা ডাস্ট অ্যালার্জির একটা প্রবলেম থেকে থাকে, তো সেই সময় যদি ডাস্ট অ্যালার্জি হয় তখন তাকে কি এই স্পেশালি উইন্টার সিজনটাকে সিজনের শুরু থেকে সিজনের লাস্ট অবধি প্রচন্ডভাবে মেনটেন করতে হবে। রাস্তায় বেরোলে অলওয়েজ N95 মাস্ক পরা, বা বাড়িতেও ধুলোবালির মধ্যে একদম না থাকা, বা প্রচুর পরিমাণে জল খাওয়া খাওয়া, বডিকে হাইড্রেট রাখা, কোনো রকমের বাড়িতে পোষা কুকুর বিড়াল এদের সামনে না যাওয়া, বা ফুলের যাদের বাড়িতে বাগান আছে তাদের সেই ফুলের সামনে না যাওয়া, এগুলো থেকে নিজেকে একটু মেনটেন রাখতে লাগবে। আপনি জল খাওয়ার বিষয়টা বললেন, এই সময়টা তো এই মরশুম বদলের সময় বলুন বা শীতকালে বলুন, জল তেষ্টা তো বিশেষ পায় না, ফলে শরীর এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায়। হুম। তো তার সঙ্গে কি অ্যালার্জি বেড়ে যাওয়ার কোনো একটা সম্পর্ক রয়েছে? আছে। আর একটা জিনিস আমরা যদি ছোট্ট করে ফলো করি, যে খুব যখন ড্রাই কোনো জিনিস হয়, তখন সেই জায়গাটা ফাটতে থাকে, ফেটে যায়। আমাদের স্কিন যখন খুব ড্রাই হয়ে যায় শীতকালে, তখন স্কিনটা দেখি আমরা একটা ক্র্যাক, ক্র্যাক আসে। আর তখন সেই জায়গায় কিন্তু চুলকাতে থাকে। তো যদি হুম, আমাদের বডি প্রচন্ড ভালো হাইড্রেট থাকে, আমাদের বডির ভেতরটা কি হাইড্রেশনটা ফুললি রয়েছে। তো তাহলে কি হবে? তখন সেই অ্যালার্জির প্রবলেমটা একটু হলেও কম হবে। কারণ শীতকালটা প্রচন্ড ড্রাই সিজন। বডি হুম, আমাদের সবসময়ের জন্য ড্রাই করে রাখে। তাই শুধু বাইরে দিয়ে ক্রিম মাখলেই তো ড্রাইনেসটা যাবে না। আমাদের ইনসাইডেও দরকার হাইড্রেট থাকা। তো নিশ্চয়ই। এজন্য এই সময় জল খেতে অনেকেরই ইচ্ছা করে না ঠিকই, কিন্তু তবু কোনো না কোনো সোর্স, জলের অনেক রকমের সোর্স আছে। হয়তো ফ্রুট জুস, এই সময় অনেক রকমের ফ্রুটস পাওয়া যায়, ফ্রুট জুস খেয়ে, বা কোনো রকম ভাবে আপনি লেমনেড বানিয়ে কোনো রকম প্রসেসে বডিটাকে হাইড্রেট রাখতে হবে, জলের উপাদানটাকে দিতে হবে। আর এই যে জল কম খাই আমরা, তার সব থেকে বড় সঙ্গী হচ্ছে চা বা কফি, মানে চা বা কফি খেয়ে আমরা আমাদের শীতকালটা উপভোগ করার চেষ্টা করি, কিন্তু যাদের সত্যি অ্যালার্জি রয়েছে, যাদের বেশি করে জল খাওয়া প্রয়োজন, তাদের জন্য এই চা কফি খাওয়ার হার বেড়ে যাওয়া কি সত্যি ক্ষতিকারক? হ্যাঁ, তারা হয়তো ভাবে, আমরা অনেক সময় কি হয় অ্যালার্জি থেকে প্রচন্ড গলা চুলকায়। হ্যাঁ, অনেকে হচ্ছে যে অ্যালার্জি হচ্ছে প্রচন্ড গলাটা চুলকাচ্ছে, তখন আমরা বলি একটুখানি চা, গরম গরম চা খাও, হুম, ভাল লাগবে। এই জিনিসটা হুম, আমাদের মধ্যে আছে, চা বা কফি, বা হুম, খুব ঠান্ডা পড়লে পরে একটু চা কফি খেলেও রিল্যাক্স লাগে। হুম, কিন্তু সেই সময় আমরা আগেও বলেছি যে চা কফি আমাদের বডিকে কিন্তু ডিহাইড্রেট করে। ঠিক? এই বডিকে যখন আমাদের ডিহাইড্রেশনটা বাড়ায়, তাহলে শীতকালে তো একই জল খেতে ইচ্ছা করছে না, তার মধ্যে চা কফি খাওয়াতে আরো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তাহলে বডিতে তো জলই থাকছে না। ঠিক। তো এই সময় চা কফি খুবই ভালো লাগে, রিল্যাক্স লাগে ঠিকই, দিনে ১ বার থেকে ২ বার। বাকি সময় দিনের অন্য কোনো সোর্সে আপনাকে জল খেতে হবে। আচ্ছা। তো আরো একটা বিষয় যে অনেকেই জানতে চান, এটা যারা অ্যালার্জিতে ভুগছেন, যারা কষ্ট পাচ্ছেন, সেই অ্যালার্জি প্রতিরোধ করার জন্য কি বিশেষ কোনো ডায়েট আছে? বিশেষ ডায়েট বলতে এখানে হাইপো অ্যালার্জেনিক ডায়েট আমরা একটা ইউজ করে থাকি। হাইপো আচ্ছা, অ্যালার্জেনিক ডায়েট বলতে যেটা, সবার ১ম এ আমরা চিহ্নিত করি যে আপনার কোন, কোন জিনিস থেকে অ্যালার্জি হওয়ার চান্সেস থাকবে। আচ্ছা, আপনার যে লাইফস্টাইলটা সবার আগে আমার জানতে হবে। আপনি সকালের দিনের শুরু থেকে রাত পর্যন্ত কি খাচ্ছেন, কিভাবে চলছেন, কোথায় যাচ্ছেন? আপনার হুম, লাইফস্টাইলটা থেকে যে আমাদের জানতে হবে কি আপনার লাইফস্টাইল। তারপরে আচ্ছা, সেটাকে আমরা হাইপার অ্যালার্জেনিক ডায়েট দিই। হাইপার আচ্ছা, অ্যালার্জিটা হলো যেই জিনিসগুলো অ্যালার্জি তৈরি করে, সেই জিনিসগুলোকে ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এইভাবে একটা ডায়েট চার্ট মেইনটেইন করে আমরা ওই কিছুদিন আমরা দেখি যে কি রেজাল্ট আসছে। তারপরে তার নেক্সট ডায়েটটা যাবে। আচ্ছা।
অর্থাৎ এই ডায়েটটা ফলো করলে কিছুটা হলেও রিলিফ পাওয়ার একটা চান্স আচ্ছা। থেকে থাকে, ফলে সেই হুম। জন্যই অ্যালার্জিতে কষ্ট পেলে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন, কারণ বাড়িতে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হুম। আর শীতকালে তো ভীষণ ডাস্ট অ্যালার্জি হয়, যেটা আমাদের আলোচনায় বারবারই আসছে। এই ডাস্ট অ্যালার্জি আটকানোর জন্য মাস্ক কতটা জরুরি? আপনি N95 মাস্কের কথা হুম। বললেন, N95 মাস্কের কথা বললেন, সেক্ষেত্রে মাস্কটা কতটা জরুরি? মাস্কটা সত্যি জরুরি, মানে এই ডাস্ট এড়ানোর তো কোনো রকম আমাদের কাছে অপশন নেই, আর এখন চারদিকে যে লেভেল অফ পলিউশন, হ্যাঁ, তো মাস্ক ছাড়া আমাদের কাছে আর কোনো অপশনই নেই। এবার আপনাকে রাস্তায় তো বেরোতে, আপনার লাইফস্টাইলটাকে তো স্টপ রাখা যাবে না। একদম। তো দেন কি করতে হবে আপনাকে, সে বাচ্চা থেকে বাচ্চা হোক বড় হোক প্রত্যেকেরই মাস্কটা এই সময়টা ইউজ করাটা খুব দরকার। যাদের অ্যালার্জিটিক সমস্যা বুঝতে পারবেন তারা ডে 1 থেকে এটা করুন, দেখবেন অনেকটা রিলিফ পাবেন। আচ্ছা। আর অ্যালার্জি বেড়ে যায় এমন কোনো বিশেষ খাবার রয়েছে? কি কি খাবার রয়েছে যেটা থেকে প্রাথমিকভাবে আমি একটু সতর্ক থাকবো? হ্যাঁ, একদম প্রাথমিকভাবে যেটা আমরা সবাই মোটামুটি জানি, দুধ, ডিম, আচ্ছা। আটা, ময়দা, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আটা প্রাথমিকভাবে থেকেও অ্যালার্জি হতে পারে? একদম আটা, ময়দা, সামুদ্রিক মাছ, এছাড়া দুধ, ডিম, নাটস, এই সমস্ত জিনিসগুলো থেকে সাংঘাতিকভাবে অ্যালার্জি হতে পারে। অথচ নাটস তো পুষ্টিকর খাবার বলেই আমরা পুষ্টিকর খাবার, হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু খুব মানে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা ভাবতেও পারবো না, হয়তো অ্যালার্জি হতে পারে। আচ্ছা। সামুদ্রিক মাছ আছে অনেক, যেমন হুম। চিংড়ি মাছ, এগুলো আমরা সবাই হ্যাঁ। মোটামুটি জানি, এগুলো কিন্তু খুব অ্যালার্জি হয়। এছাড়া তো শাকসবজির মধ্যেও তো কিছু শাকসবজি এমন কিছু রয়েছে কিছু শাকসবজি আছে, হয়তো কিছু বাদ দেওয়া যেতে পারে, হুম, কিন্তু শাকসবজিতে অতটা না হলেও কিন্তু যেটা স্পেশালি আমরা দুধ, ডিম, আটা, ময়দা, হ্যাঁ, সামুদ্রিক মাছ, বাদাম, যেটাকে মিনিমাম এইটুকুনিকে আপনাকে বাদ দিয়ে প্রথমে দেখতে হবে যে দুধ কিভাবে রেজাল্ট পাচ্ছে। সুষম আহার, এক বাচ্চা হ্যাঁ, দুধ খেয়েই মোটামুটি বড় হয়, সেক্ষেত্রে বাচ্চাদেরও তো অনেক সময় দুধে অ্যালার্জি হতে পারে, দুধে অ্যালার্জি বাচ্চাদের সাংঘাতিক ভাবে হচ্ছে সাংঘাতিক আজকাল। হতে পারে। হ্যাঁ, কি বিকল্প তার? দুধের যদি সেই বাচ্চা দুধ ছাড়া একদমই না থাকতে পারে, তাহলে তাকে সোয়া মিল্ক দিতে হবে, রাইস মিল্ক দিতে হবে, আচ্ছা। আলমন্ড মিল্ক দিতে হবে। কিন্তু দুধের অনেকের আছে যে দুধের প্রোডাক্টে, কিছু বাচ্চার আছে যে দুধের এনি কাইন্ড অফ প্রোডাক্টও অ্যালার্জি হয়, কিছু বাচ্চা আছে শুধু দুধে অ্যালার্জি হয়, তো সেটাকে প্রথমে রেকগনাইজ করতে হবে। দুধ আচ্ছা। দিয়ে দেখতে হবে, তারপর দুধের প্রোডাক্টও দিতে হবে, যে হয়তো তার পনিরে কিছু হয় না বা তার চিজে কিছু হয় না, তো দেন সে পানির আর চিজটা খাক। যদি পানির আর চিজতেও হয়, ওটাকেও স্কিপ করে দিন, পুরো আলাদা ফর্মে চলে যান। তো তখন সেই মিল্ক প্রোডাক্টটাকেই বাদ দিয়ে বাদ দিয়ে অন্যরকম যেতে হবে। খাবার তাদের দিতে হবে, কারণ হুম। দুধ তো সুষম আহার আমরা ছোটবেলা থেকে জেনে হ্যাঁ, এসেছি যে দুধ ছাড়া বাচ্চাকে আর কি দেবো, আর মায়েদের কি কাছে দেবো? সব থেকে বড় প্রশ্ন। একদমই তাই, এমনকি আটা ময়দাও পর্যন্ত অ্যালার্জেটিক। আটা ময়দা সাংঘাতিক ভাবে অ্যালার্জি, বা সে একটা এটা কিন্তু বাচ্চা বেশ বা অবাক করার মতো জিনিস, মানে আমরা জানি হুম, ময়দার থেকে ময়দার সব থেকে ভালো বিকল্প হলো আটা, আটা হেলদি আটা। বলি, কিন্তু আটা থেকেও সেখানে যদি হ্যাঁ, অ্যালার্জি। আটা থেকেও অ্যালার্জি হয়। মানে সেই সময় তখন আপনাকে পুরো রাইসের প্রোডাক্টের দিকে যেতে হবে, ধোসা, হ্যাঁ, ইডলি, এই ধরনের জিনিসের দিকে তখন খাবার খেতে হবে। টোটালি অর্থাৎ স্ট্রিক্ট চাল হতে গুঁড়ো হবে দিয়ে তৈরি যে খাবারগুলো, এই যেগুলো খাবারগুলো। হুম। অবশ্যই। আর অ্যালার্জি নিয়ন্ত্রণে আমরা অনেক সময় শুনেছি এলিমিনেশন ডায়েট অনুসরণ করেন বিশেষজ্ঞরা। এই এলিমিনেশন ডায়েটটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। এলিমিনেশন ডায়েট হলো যে ডায়েটের মধ্যে আমরা যে এতগুলো খাবার বাদ দিয়ে দিলাম, পুরো ডায়েটের মধ্যে অনেকগুলো খাবারের উপাদান হুম বাদ। হুম। এবার আমরা একটা একটা করে খাবার নিউলি আচ্ছা। স্টার্ট করব। আবার একটা করে খাবার যোগ করে দেখব আচ্ছা। এটাতে তার কি রিয়াকশন আসছে। যদি নেক্সট 2 ডেজ কোনো রিয়াকশন না পাই, দেন আগেন আরেকটা খাবার স্টার্ট করব। এইভাবে একটা একটা করে খাবার স্টার্ট করাটা হলো এলিমিনেশন ডায়েট। তারপরে এই খাবারগুলোর মধ্যে থেকে আমরা বুঝতে পারবো তাহলে পার্টিকুলারলি কোন খাবারটাতে আপনার অ্যালার্জি হচ্ছে, তখন সেই আচ্ছা, এবং খাবারটাকে কোন আপনার খাবারটা স্যুট রেস্ট্রিক্ট হবে, করছে আপনার? স্যুট জি। করছে। হুম। অর্থাৎ কোন খাবারটা অ্যালার্জি হচ্ছে এবং কোন খাবারটা স্যুট করছে গোটাটাই বোঝা যায়। এই বোঝা এই যায়। যে আপনাদের আপনাদের কাছে যেসব পেশেন্টরা আসেন, আহ, তাদের যদি এই ধরনের ডায়েটের মধ্যে ফেলতে হয় তাহলে সেটা কি বেশ সময় সাপেক্ষ, মানে অনেকটা সময় লাগে এটার জন্য? অনেকটা সময় সাপেক্ষ, কারণ তাকে আমাকে ফলো করতে হবে যে কোন ডায়েটে তার কি রিয়াকশন আসছে। হুম প্রথমে ডায়েটটাকে স্টপ করে দিতে হবে কিছু খাবার, হুম। তারপরে একটা একটা করে খাবার, কারণ তার লাইফস্টাইল থেকে তো আমি পুরো সারা জীবনের জন্য খাবার স্টপ করে দিতে পারবো না। তাহলে সে একটা বাচ্চা হোক বা একটা বড় হোক, তো কোনোদিন আটা, ময়দা, বাদাম হুম, এগুলো খাবেই না, সারা জীবনই ভয়ে ভয়ে আতঙ্কে থাকবে। তো ঠিক। আমাকে তখন ট্রাই করতে হবে যে এটা থেকে তার প্রবলেম হচ্ছে, তো একটা একটা করে স্টার্ট করা, দেন রিয়াকশন দেখা, তাতে যদি হুম। প্রবলেম না হয় দেন আরেকটা ফুড স্টার্ট করা। এইভাবে খাবারটা তার ডায়েটে আনতে হবে, যেটাতে অর্থাৎ প্রবলেম হবে সেটাকে স্কিপ করে দিতে হবে। আচ্ছা, অর্থাৎ রোগীদের হাতে একটু সময় রাখতে হবে এবং সব থেকে বড় কথা হ্যাঁ, ধৈর্য রাখতে হবে। অ্যালার্জি যাতে যাদের হবে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি মানে ওটা মানে কিওর হওয়ার জন্য এতটুকু ভাববেন না, এটা কিন্তু প্রচুর টাইম টেকিং প্রসেস। আর এই অ্যালার্জি যাদের মানে হয় তাদের কিন্তু অনেক দিন ধরে তারা ভুগতে থাকে। তো হুম, খুব শর্ট টাইমে যে সেরে যাবে, কিওর হবে, সেটা ভাবলে চলবে না, এটা অনেকটা টাইম নিয়ে জিনিসটা এগোতে হবে।
অথচ একটা বিষয় আমরা দেখি, শীতকালেই অ্যালার্জিটা বাড়ে, গরমকাল বা বর্ষাকালে সেই অর্থে কিন্তু জ্বালায় না আমাদের। না, এটাকে পুরোপুরি ডাস্টের জন্য, যেহেতু শীতকালটা রুক্ষকাল শুষ্ককাল, তার জন্যই বোধহয় exactly. বিষয়টা হয়। হ্যাঁ, শীতকালটা যেহেতু প্রচন্ড ড্রাই সিজন থাকে, এই সময় চারদিকটা ড্রাই থাকে, প্রচন্ড ডাস্ট এই সময়টায় ওড়ে। তো ডাস্টের থেকে কিন্তু সবচেয়ে বেশি আমাদের, সেটা স্কিনেই হোক বা আমাদের সর্দি কাশি হাঁচি হয়েই হোক, ডাস্টের থেকে কিন্তু অর্ধেকটা অ্যালার্জিটা বাড়ে। ঠিক। অর্থাৎ প্রত্যেককে বলবো, যারা যারা বাচ্চারাও রয়েছেন, বয়স্করা রয়েছেন বা মধ্যবয়সীরা রয়েছেন যারা অ্যালার্জিতে ভুগছেন, তারা একটু সতর্ক হন, একটু সচেতন হন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের কোন খাবারটা স্যুট করছে আর কোনটা নয়। আর প্রয়োজন পড়লে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। তার জন্য অবশ্যই মঞ্জুরি তো রয়েছেনই আমাদের জন্য, সব রকম টিপস দেওয়ার জন্য রয়েছেন উনি প্রত্যেকটা এপিসোডে। অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য আজ তুলে ধরলেন আপনি। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সাতকাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।